আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব ঠিক কী কারণে ইরান এবং আমেরিকার মাঝে চলমান সংলাপ সফলভাবে সম্পন্ন হলো না এবং এই সংলাপ ব্যর্থ হওয়ার কারণে আগামী দিনে এই পৃথিবীর জন্য কি ভয়ঙ্কর প্রভাব পড়তে যাচ্ছে সেটি আমরা মূল্যায়ন করব। সেই সঙ্গে আমাদের দেশ বাংলাদেশে এর কী প্রভাব পড়বে আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে এক মাসেরও অধিক সময় ধরে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মাঝে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। যে যুদ্ধে ইরান এর পক্ষে কেউ না থাকলেও আমেরিকা এবং ইসরায়েল কিন্তু এক পক্ষে ছিল এবং এই উভয় দেশটি চেষ্টা করেছে ইরানকে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত করা, ইরানের রাষ্ট্রীয় নেতা থেকে শুরু করে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে ধ্বংস করা এবং এই ধ্বংস তালিকা থেকে বাদ যায়নি স্কুলের কোমলমতি নারী শিক্ষার্থীরাও। এরকম এক পরিস্থিতিতে যখন বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছিল, যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে ইরান কার্যত পৃথিবীর সকল তেলপথগুলোকে বন্ধ করে দিচ্ছে, তখন পৃথিবীবাসী আশার স্বপ্ন জাগিয়েছিল পাকিস্তান, যে পাকিস্তানে হয়তো আমেরিকা এবং ইরানের মাঝে গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে হয়তো শান্তির বার্তা পৃথিবীতে ছড়িয়ে যাবে। কিন্তু অনাকাঙ্ক্ষিত ২১ ঘন্টার সংলাপের ফলাফল শূন্য। যদিও এখনও উভয় দল মনে করছে যে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে আগামী দিনের এই সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভব। আজকে আমরা দেখব ঠিক কী কী কারণে এই সংলাপটা সফলভাবে সম্পন্ন হতে পারল না। প্রথমে আমরা দেখব যে পারমাণবিক কর্মসূচি। যেই প্রধান ঘটনাকে কেন্দ্র করে ইরানের উপর আমেরিকা আক্রমণ করেছিল সেটি ছিল পারমাণবিক কর্মসূচি। ইরান পারমাণবিক কর্মসূচিকে তাদের শান্তিপূর্ণ অর্থনৈতিক অগ্রযাত্রার একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করেছে এবং তাদের জ্বালানি খাতে এক স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করবার জন্য মূলত তারা এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং পারমাণবিক কর্মসূচিটাকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু এটি ছিল আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের জন্য একটি আতঙ্ক। তারা মনে করেছিল যে ইরান যদি ইউরেনিয়াম অনেক বেশি পরিমাণে সঞ্চয় করে ফেলে এবং সেই সঙ্গে তারা যদি পারমাণবিক ক্ষেত্রে অনেক বেশি সমৃদ্ধ হয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিতিশীলতা বিরাজ করবে। কারণ মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্রগুলো কিন্তু সুন্নি ধর্মের অনুসারী, অন্যদিকে ইরান কিন্তু শিয়া ধর্মের অনুসারী। যদিও দুটি মুসলমান ধর্মেরই দুটো শাখা, কিন্তু মতভেদ ভিন্নতার কারণে ইরানের সঙ্গে তখন অন্য রাষ্ট্রগুলোর এক ধরনের মতদ্বৈততা দেখা দিলে ইরান তার এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, যা মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলার জন্য একটা হুমকি। এটি মনে করত আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব এবং তারা ক্রমাগতভাবে ইরানের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করার মধ্য দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে তোমরা যেন যত দ্রুত সম্ভব তোমাদের পারমাণবিক অস্ত্রকে তোমরা বিনষ্ট করো এবং তোমরা এই পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসো। কিন্তু ইরান এক্ষেত্রে কোনোভাবেই তাদের মাথা নত করতে রাজি নয়। ইরান বলতে চায় যে আমরা সমস্ত পারমাণবিক কর্মসূচিগুলো কার্যত আমরা প্রয়োগ করছি শুধু আমাদের অর্থনৈতিক এবং জ্বালানিগত নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। দ্বিতীয়ত, আমরা যদি দেখি যে দীর্ঘদিন যাবৎ ইরান কিন্তু একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ইরান কোনোভাবে ডলারে লেনদেন করতে পারছে না, ইরানের ব্যাংকিং কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়ছে, ইরান কোনো ধরনের আন্তর্জাতিক সেবা বা সহযোগিতা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ইরান তাদের কাছে অনুরোধ জানিয়েছিল যে আমরা এই শান্তি প্রস্তাবে একমত হব বা আমরা চুক্তি স্বাক্ষরও করব, তার পূর্বে তোমরা আমাদের উপর যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছ সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তুলে নিতে হবে। যতক্ষণ না তোমরা এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করব না। অন্যদিকে আমেরিকা তথা তাদের এই মিত্র রাষ্ট্রগুলো বরাবরই ইরানকে বলছে যে তোমরা তোমাদের আগে পারমাণবিক কর্মসূচি স্থগিত করো, সেই কর্মসূচি থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসো, তারপরে আমরা বিবেচনা করে দেখব যে তোমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমরা তুলে নেব কি নেব না। তৃতীয়ত, ইরান এই যুদ্ধের শুরুর দিকেই তাদের এক বিশেষ ট্রাম্প কার্ড হিসাবে তারা কিন্তু হরমুজ প্রণালীটি বন্ধ করে দেয়। আপনারা জানেন যে হরমুজ প্রণালীটি খুবই গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের জন্য, যেহেতু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তেল সমৃদ্ধ এবং তারা সারা পৃথিবীতে তেল রপ্তানি করে। তো তেল চলাচল করার জন্য তেল পথ হিসাবে তারা কিন্তু এই হরমুজ প্রণালীটিকে ব্যবহার করে থাকে।
ফলত তারা একদিকে যেমন তাদের তেল বিদেশে রপ্তানি করতে পারছে না, অন্যদিকে তাদের তেল ব্যবহার করে যে সকল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক কার্যক্রম প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে, জ্বালানি কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো কিন্তু এক ধরনের স্থবির হয়ে পড়ছে। এই হরমুজ প্রণালীটি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সারা পৃথিবীতে এক ধরনের জ্বালানি সংকট দেখা দিয়েছে। তো ইরানকে আমেরিকা অনুরোধ করেছিল যে এই সংলাপ শুরু হওয়ার প্রাক্কালেই তারা যেন হরমুজ প্রণালীটি খুলে দেয় এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধে যেন সকল জাহাজ চলাচল করতে পারে। কিন্তু ইরানের এক্ষেত্রে একটা বাধা ছিল, তাদের একটা আপত্তি ছিল। তাদের আপত্তির জায়গাটা ছিল যে আমরা হরমুজ খুলে দেব, কিন্তু সত্য হচ্ছে যে সকল জাহাজ চলাচল করবে তারা অবশ্যই আমাদেরকে টোল দেবে, তারা আমাদেরকে কর দেবে, ট্যাক্স দেবে। কেন কর দেবে? কারণ হচ্ছে ইরান বলতে চায় যে এই যে যুদ্ধ হলো, যুদ্ধের ফলে তাদের কিন্তু ট্রিলিয়ন ডলারের মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এই সকল অবকাঠামোগুলোকে পুনরায় তারা প্রতিষ্ঠিত করার জন্য অর্থের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। সেক্ষেত্রে তারা হরমুজটাকে ব্যবহার করতে চায়। হরমুজ থেকে তারা একটা টোল আদায় করতে চায়, একটা কর আদায় করতে চায়, যে কর দিয়ে তারা নতুন করে ইরানকে বিনির্মাণ করবে। এই মতের সাথে কোনোভাবেই আমেরিকান প্রতিনিধি দলগুলো একমত ছিল না। চতুর্থত, আমরা যদি একটু তাকাই, দীর্ঘদিন ধরে কিন্তু উভয় পক্ষের মাঝে এক ধরনের অবিশ্বাস রয়েছে। জীবন চলার ক্ষেত্রে কখনোই অবিশ্বাস নিয়ে আসলে বেশি দূর কারোর সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আমরা যদি একটু দেখি যে আমেরিকা এর আগেও কিন্তু ইরানের সঙ্গে চুক্তি করেছিল। ওবামা সরকার কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করে তাদের রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে একমত হয়ে তারা কিন্তু একটা চুক্তি করেছিল, যে চুক্তি থেকে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প বের হয়ে আসেন তার প্রথমবার যখন তিনি আমেরিকান রাষ্ট্রপতি হন। সেই অভিজ্ঞতা ইরানের কিন্তু রয়েছে। তাই ইরান জানে যে আজ চুক্তি হলেও এমনও হতে পারে যে ট্রাম্প নিজ স্বার্থেই সেই চুক্তি থেকে বের হয়ে আসলো, যেটি ইরানের জন্য দীর্ঘমেয়াদী কোনো ধরনের শান্তি বা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়ে উঠবে না। তাই ইরান মনে করতে চায় যে অতীতের এই তেতো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে তারা চুক্তি করবে, কিন্তু চুক্তি করার আগে তারা যেন তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞাটা তুলে নিতে পারে, তারা যেন যথাযথভাবে হরমুজ থেকে একটা অর্থনৈতিক সহযোগিতা পায়। সেই সঙ্গে তারা নিশ্চিত করতে চায় যে তারা অর্থনৈতিক এবং জ্বালানিগত শান্তি এবং নিরাপত্তার সাথেই কেবল এই পারমাণবিক কর্মসূচি ব্যবহার করবে। এটি কোনোভাবেই বৈশ্বিকভাবে হুমকি বা কোনো ক্ষতির কোনো কারণ হিসেবে ব্যবহার করবে না। এই দৃষ্টিকোণ থেকে পশ্চিমা বিশ্বের এক ধরনের স্বীকৃতি তাদের প্রতি প্রদান করা। তো এই বিষয়গুলো যখন উভয় পক্ষ আলাপ আলোচনা করছিল, কোনো পক্ষই কিন্তু আসলে একটা উইন উইন সিচুয়েশনে থাকতে চাচ্ছিল না। সবাই চাচ্ছিল যে কেবল সে নিজে উইন করবে, বাকিরা হয়তো বা সেক্ষেত্রে সাফল্য লাভ করবে না। তো এরকম আলাপচারিতার এক পর্যায়ে 21 ঘন্টা শেষে একটা শূন্য ফলাফল নিয়ে মূলত এই সংলাপটি শেষ হয়। এখন এই যে সংলাপটি ব্যর্থ হলো, এই ব্যর্থতার দায় পৃথিবীবাসীর উপর কী ধরনের প্রভাব পড়তে পারে, মূলত বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমরা জানি বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ। এ দেশের অধিকাংশ অর্থনীতি কিন্তু আসলে আমরা বিদেশ কেন্দ্রিক নির্ভর। আমরা যদি খাদ্যপণ্যের দিক থেকেই শুরু করি না কেন, যদিও আমরা বলি আমরা একটা কৃষিভিত্তিক রাষ্ট্র, কিন্তু আমাদের বিশাল সংখ্যক কৃষিজ মাল আমরা কিন্তু বিদেশ থেকে আমদানি করে থাকি। আমরা যদি বলি আমাদের সার, কীটনাশক কিংবা কৃষক যে রাতের বেলা ডিজেল চালিত ইঞ্জিনে দিয়ে সেচ কার্যক্রম পরিচালনা করেন, সব ক্ষেত্রে কিন্তু আমরা আসলে আমদানির উপর নির্ভরশীল। তাই এই যে একটা বৈশ্বিক সমস্যা পৃথিবীতে সৃষ্টি হয়েছে, এই সমস্যার কারণে আসলে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের কৃষিখাত। কারণ যদি আমরা প্রয়োজনীয় ডিজেল না পাই, জ্বালানি না পাই, তাহলে কিন্তু কৃষকরা রাতের বেলা কিভাবে সেচ কাজ করবে? আর যদি কৃষিজ ফলনের ক্ষেত্রে সঠিকভাবে সহযোগিতা রাষ্ট্রের কাছ থেকে না পাওয়া যায়, তাহলে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে এবং জনজীবনে তার নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে জ্বালানি তেল। অবশ্যই যোগাযোগের জন্য আমাদের পরিবহন দরকার। আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ পরিবহনগুলো কিন্তু আমাদের পেট্রোল চালিত, ডিজেল চালিত, অকটেন চালিত এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখন অটো বাইক, যেগুলো আমরা বিদ্যুৎ চালিত যানবাহন রয়েছে, সব কিছুর প্রধান যেই জ্বালানি, সে জ্বালানি কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। যদিও দেশীয় পর্যায়ে আমাদের গ্যাসের মাধ্যমে বা দেশীয় কিছু জ্বালানির মাধ্যমে আমাদের কিছু চাহিদা পূরণ হয়, কিন্তু এটি আসলে আমাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সংকট সৃষ্টি হবে আমাদের পরিবহন খাত। এখন পরিবহন খাতে যখন আমাদের জ্বালানি যথাযথভাবে পাবো না, তখন আমাদের স্বাভাবিকভাবে পণ্য পরিবহন করতে পারবো না।
পণ্য নষ্ট হবে বা যে পণ্যগুলো আমরা পরিবহন করতে পারবো সেগুলোর দাম অন্যগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে প্রত্যেকটি জিনিসের দামই বৃদ্ধি পাবে। তৃতীয়ত, আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের শিক্ষা খাতে কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যেহেতু শিক্ষার্থীরা অনেকে গণপরিবহন ব্যবহার করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আসেন বা অনেকের ক্ষেত্রে স্কুলগুলোতে লাইট, ফ্যান, এসি চলে, সেগুলো কিন্তু এখন সরকার সংকুচিত করে নিয়ে আসার জন্য পরীক্ষামূলকভাবে কিছু কিছু ক্ষেত্রে সরকার অনলাইন, অফলাইন ক্লাস চালু করছে, যেটি কিন্তু আমাদের শিক্ষা খাতে ইতিমধ্যেই আমাদের করোনার যে নেতিবাচক প্রভাব, সেই প্রভাবই আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যে যখন আবার নতুন করে একটা সমস্যা দেখা দিল, সেই সমস্যা থেকে আসলে আমরা কবে যে বের হতে পারবে আমাদের শিক্ষা খাত, সেটি কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন জন্ম দিয়েছে। তারপরে হলো আমাদের বাজার দর। আপনি যদি লক্ষ্য করেন, বর্তমানে প্রত্যেকটি বাজারের পণ্যের দামই কিন্তু বেশি, কারণ কি সরবরাহ নেই। অসংখ্য জাহাজ আমাদের কিন্তু সাগরে আটকে আছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে। ফলত অনেক পণ্য যথাসময়ে আমাদের এসে পৌঁছাচ্ছে না। আমাদের বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের নাগালের বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আপনি যদি একদম সাধারণ শাক সবজি, ফলমূল থেকে শুরু করে আমাদের মাছ মাংসের দিকে তাকান, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এই রোজার ঈদের পর থেকে দাম বেড়েই চলছে। এভাবে যদি ধারাবাহিকভাবে বেশ কয়েক মাস চলতে থাকে, আমাদের মনে হয় যে আমাদের খাদ্য তালিকা থেকে অনেক ভালো ভালো খাবারগুলোকে বাদ দিয়ে দিতে হবে। দরিদ্র মানুষ, মধ্য আয়ের মানুষ কিংবা উচ্চ আয়ের মানুষের জন্য কিন্তু জীবন চলাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এখন তো অনেকের হাতে টাকা আছে কিন্তু তেল নাই। আমরা তো প্রায়শই দেখতে পাই পেট্রোল পাম্পগুলোতে বা ফিলিং স্টেশনগুলোতে মানুষকে 1000 টাকার তেল দিচ্ছে, 2000 টাকার তেল দিচ্ছে। এই তেলে কতটুকু তার যাওয়া যাবে? তাই এই জায়গাগুলোতে আসলে আমাদের খুবই খুবই বিরূপ প্রতিক্রিয়া আগামী দিনে সৃষ্টি হবে। তারপরে হলো বিদ্যুৎ। বাংলাদেশের আসলে বিদ্যুতের কথা যদি বলি, তাহলে এর দুঃখ বলে শেষ করে যাবে না। আমরা আমাদের দেশকে শতভাগ বিদ্যুতায়িত রাষ্ট্র বানিয়েছি, কিন্তু সর্বদা সবার জন্য আমরা বিদ্যুৎ নিশ্চিত করতে পারছি না। শহরাঞ্চলে একটু কম লোডশেডিং হলেও গ্রামে কিন্তু প্রচণ্ড লোডশেডিং হচ্ছে। আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি আজ সকালবেলা থেকে অনেকবার চেষ্টা করে এরপরে ভিডিওটা বানাতে পারছি। এই যে প্রতিনিয়ত কিন্তু লোডশেডিং হচ্ছে। এখন এই বিদ্যুৎ কেন লোডশেডিং হচ্ছে বা এই বিদ্যুতের স্বল্পতা কেন? আমাদের অনেক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদনের যে কাঁচামাল, ডিজেল, সেগুলো কিন্তু আসলে আমরা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এছাড়া প্রাকৃতিক গ্যাস থেকেও যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, শুধু কি আমরা বিদ্যুৎই সেটা ব্যবহার করি? বাসাবাড়ির জ্বালানি থেকে শুরু করে আমাদের কলকারখানা, নানা জায়গায় আমাদের গ্যাসের প্রয়োজন হয়। তাই আমাদের বিদ্যুতের একটা বৃহৎ কাঁচামাল কিন্তু আমরা বিদেশ থেকে নিয়ে আসি। সেক্ষেত্রে যদি এই যুদ্ধটা দীর্ঘায়িত হয়, তাহলে আগামী দিনে আমাদের বিদ্যুতে কিন্তু প্রবল সংকট দেখা দিবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকার মার্কেটগুলোর জন্য, শপিং মলগুলোর জন্য স্বতন্ত্র সময় নির্ধারণ করে দিয়েছে যে এই সময়ের পরে কিন্তু আর এই শপিং মলগুলো চালানো যাবে না, দোকান খোলা রাখা যাবে না। সরকার বিদ্যুৎকে সাশ্রয় করতে চাচ্ছে। বিভিন্ন সরকারি অফিসগুলোতে নির্দেশনা দেওয়া হচ্ছে যে এসি ব্যবহার করা যাবে না বা নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে। এর মূল কারণই হচ্ছে আসলে আমাদের জ্বালানি সংকট রয়েছে। সর্বোপরি যে সমস্যাটা আসলে এই যুদ্ধে প্রকট আকার ধারণ করবে, সেটা হচ্ছে আমাদের শ্রমবাজার। বাংলাদেশের শ্রমবাজার মূলত 3টি ভাগে প্রধানত বিভক্ত। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত বা কৃষি পণ্যের সঙ্গে যুক্ত। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প অনেক বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে। আর তৃতীয় যে ক্ষেত্রটি, সেটি হচ্ছে প্রবাসী। আপনারা জেনে আনন্দিত হবেন যে শুধু সৌদি আরবে আমাদের 25 থেকে 30 লক্ষের মতো প্রবাসী রয়েছে। তো মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলো যেহেতু আমাদের বড় একটি শ্রমবাজার, যেখান থেকে আমরা রেমিটেন্স পেয়ে থাকি, এখন এই যুদ্ধের কারণে সেই রাষ্ট্রগুলোতে এক ধরনের অশান্তি বিরাজ করছে। আমরা দেখেছি যুদ্ধের কারণে অনেক বাংলাদেশি মানুষ কিন্তু প্রাণও হারিয়েছেন। লেবাননে বাংলাদেশি একজন নারী খুব সাম্প্রতিক সময়ে তিনি প্রাণ হারিয়েছেন মিসাইলের আঘাতে। তো এই যে বাংলাদেশি মানুষজন যারা মধ্যপ্রাচ্যে কাজ করছে, তারা যদি কাজ হারিয়ে ফেলেন, তারা যদি সঠিক মতো আমাদের দেশে রেমিটেন্স পাঠাতে না পারেন, তাহলে আমাদের অর্থনীতি কিন্তু একদম পঙ্গু হয়ে যাবে। কারণ বাংলাদেশের অর্থনীতি চালাই হচ্ছে কৃষি এবং কৃষক, বাংলাদেশের অর্থনীতি চালাই হচ্ছে গার্মেন্টস এবং গার্মেন্টসের কর্মীরা এবং প্রবাসীদের যে আয়, এই আয়
তিনটি প্রক্রিয়ায় মূলত আমাদের অর্থনীতি পরিচালিত হয়। তাই এই যুদ্ধের কারণে কিন্তু খুব গভীরভাবে নেতিবাচক প্রভাব আমাদের উপর এসে পড়বে। ধন্যবাদ, এই ভিডিওটি দীর্ঘ সময় ধরে আপনারা দেখেছেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।